নমস্কার বন্ধুরা, আমি আশিক মাঝি। আমি আপনাদেরকে আজ এসআইআর সম্পর্কিত কিছু তথ্য প্রদান করব, যে যার দ্বারা আপনার এসআইআর নতুন 2025-এর লিস্টে অন্তর্ভুক্ত হবেন। এই এসআইআর আপনারা জানেন, গত মঙ্গলবার আপনাদের ঘোষণা হয়েছে যে পশ্চিমবঙ্গ সহ আরো 14টি রাজ্যে এসআইআর হবে। তো সেই অনুযায়ী আপনাদেরকে প্রস্তুতি প্রত্যেকটা বিএলও বা অন্যান্য সুপারভাইজার যারা আছে তাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। তার সাথে সাথে আপনাদেরকেও প্রস্তুত থাকতে হবে এই এসআইআর এর জন্য। এসআইআর কোনো রকম কোনো সমস্যাজনক কোনো পোর্শন নয়, এটা একদমই আপনার খুব সহজ পদ্ধতিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনাদের কাছে নিয়ে আসছে। তো এসআইআরটা কি? এসআইআর আপনার প্রথম কথা 2025-এ ভোটার লিস্টে নাম থাকার জন্য আবেদন করা, বা এটা সংশোধনী বিল। তো সেক্ষেত্রে আপনার এখানে কি লাগবে, যদি দেখা যায় যে আপনার নাম 2002-এর লাস্ট এসআইআর যেটা হয়েছিল সেইখানে আছে এবং তার সাথে সাথে আপনার 2025-এর লিস্টে নাম আছে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র একটি এনুমারেশন ফর্ম বিএলও মাধ্যম আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, সেটাকেই আপনাকে দিতে হবে, তাকে ফিল আপ করে জমা দিতে হবে। তিনিও বলে দেবেন যে কি কি আছে না আছে। তো আমরা আজকে এই এনুমারেশন ফর্ম ফিল আপের প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে জানাবো, যে কিভাবে কি এনুমারেশন ফর্ম ফিল আপ হচ্ছে সেভাবে। এবার এনুমারেশন ফর্ম ফিল আপ করে আরেকটা জিনিস, যাদের দেখা যায় যে 2002-এর লিস্টে কোনো রকম নাম নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আরো 11টি ডকুমেন্টস আছে, সেগুলো সাবমিট করতে হবে যখন ইআরও সাহেব তাদেরকে ডাকবেন। তার আগে কি, যদি ধরুন কারোর বাবা মা 2002-এর লিস্টে আছে এবং তো আপনার সে 2025-এ আছে, তাহলে সেক্ষেত্রে তার বাবা মায়ের সাথেও সে লিঙ্ক করাতে পারবে, ম্যাচ করাতে পারবে, কোনো অসুবিধা সেক্ষেত্রে তার হবে না। এবার আপনার আমরা এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ হয় সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে জানবো। তো এই মুহূর্তে আমাদের কাছে একটি এনুমারেশন ফর্ম আছে, যে এনুমারেশন ফর্মটি আপনার ভারতের নির্বাচন কমিশন আপনাদেরকে প্রত্যেক বিএলওকে প্রোভাইড করেছে। এগুলো বিএলও ছাড়া অন্য কারোর মাধ্যমে এই জিনিসগুলো আপনাদের কাছে পাওয়া যাবে না, আপনাদের কাছে আপনারা কোথাও পাবেন না। কোথাও থেকে এই জিনিসগুলো যদি আপনি ডাউনলোড করে ফিল আপ করেন, সেক্ষেত্রেও সেটা অ্যাকসেপ্টেবল নয়। তো বিএলও যে ফর্ম দুটো দেবেন আপনাকে, এরকম এনুমারেশন ফর্ম দুটো আপনাকে দেওয়া হবে, সেই দুটো আপনাকে ফিল আপ করে একটি বিএলও নেবে এবং একটু রিসিভ করে আপনাকে ফেরত দিয়ে দেবে বিএলও। তো এখানে আপনার পুরো এনুমারেশনের ফর্মের আমি ডিটেলস আপনাদেরকে বলবো, কি কি ফর্ম ফিল আপ করতে হবে, সব রকমভাবে আপনাদেরকে এখানে সাহায্য করব। তো ভিডিওটি আপনারা অবশ্যই ভালোভাবে ফলো করতে থাকুন। তো দেখুন, প্রথমে আপনাদের উপরে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন, তারপরে গণনার ফর্ম। তো এনুমারেশন ফর্মটাকে এক প্রকারে গণনার ফর্ম হিসেবে বাংলায় এখানে বলা হচ্ছে। এরপরে কি থাকবে, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। তো আপনার এখানে বিএলওর নেম থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে। যেক্ষেত্রে কি হয়, আপনার যদি ফর্ম ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয়, তাহলে আপনি বিএলওকে ফোন করে তার কাছ থেকে মতামত নিতে পারেন। এরপরে কি থাকবে, এরপরে এই পোর্শনে থাকবে প্রত্যেকটা নির্বাচকের নাম, তারপরে তার এপিক নাম্বার, ঠিকানা। এরপরে কি থাকবে, পরের কলম যে রো আছে সেখানে কলমে থাকবে ক্রমিক সংখ্যা, আপনার ভোটার লিস্টে যে ক্রমিক সংখ্যা হয় সেটা থাকবে। তারপরে থাকবে অংশ নম্বর ও নাম। এরপরে কি থাকবে, বিধানসভা ও লোকসভার নাম। তারপরে আপনার রাজ্যের নাম, যেটা কি আমরা আপাতত পশ্চিমবঙ্গের ফিল আপ করছি, সেই জন্য অটোমেটিক প্রিপ্রিন্টেড সেটা পশ্চিমবঙ্গ হিসেবে আসছে। তারপরে একটি কিউআর কোড থাকবে, সেটা শুধুমাত্র বিএলওদের আপনার মনিটরিং করার জন্যে প্রয়োজন। আপনাদের ক্ষেত্রে সেই কিউআর কোডের কোনো রকম ব্যবহার নেই। এরপরে আপনার একটি সচিত্র ছবি থাকবে, যেটা প্রিপ্রিন্টেড থাকবে। এরপরে যে পোর্শনটা থাকবে সেটা আপনার সাম্প্রতিক ফটো সাঁটুন, আপনার রিসেন্ট যে ফটো আছে সেইটা এই পোর্শনে আপনি সাঁটবেন। এরপরে যে জিনিসটা আছে, আমরা ফর্মের মধ্যে পুরোপুরিভাবে চলে যাব। সেই ফর্মের মধ্যে যেটা আছে সেটা আপনাদেরকে এক্ষুনি বলে শোনাবো। তো প্রথমে দেখুন, আপনাদের এখানে কি আছে, জন্ম তারিখ। তো আপনাদের এপিক নম্বরে যে জন্ম তারিখ আছে আপনারা সেটা এখানেই লিখবেন। তো উদাহরণস্বরূপ আমি যদি কোনো একটা জন্ম তারিখ লিখি, ধরুন আমি এখানে লিখলাম 5/6/2000 সালে আপনি জন্মগ্রহণ করেছেন, তাহলে এই জন্মগ্রহণের তারিখটা আপনার এখানে বার্থ সার্টিফিকেটের যে তারিখটা আছে, বার্থ তারিখটা আছে সেটা আপনি এখানে লিখবেন। এরপরে আছে আধার নম্বর। তো আপনার যে আধার নম্বর আছে সেটা আপনারা এখানে লিখবেন। সাপোজ আধার নম্বর আপনার 12 ডিজিটের হয়, তো 1 2 3 4 5 6 7 8
2748 এইভাবে ফিল আপ করে দেবেন আপনার আধার নাম্বার। এখানে আধার নাম্বারের পোর্শনে আপনার ঐচ্ছিক আছে, তবে আপনি এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এরকম কোনো বিষয় নেই যে এটাকে দিতেই হবে। তবে আমি অ্যাজ এ পার্সন আমি আপনাকে বলবো যে এইখানে আপনি হচ্ছে আধার নাম্বারটা অবশ্যই দেবেন। তারপরে আছে মোবাইল নম্বর। তো মোবাইল নম্বর হিসেবে আপনি এখানে 10 ডিজিটের মোবাইল নম্বর একটা দিয়ে দেবেন, যে ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার সাথে বিএলও বা আপনার ইআরও যারা আছে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো সেক্ষেত্রে এইভাবে আপনারা দেবেন। এরপরে আসছে পিতা ও অভিভাবকের নাম। তো পিতা ও অভিভাবকের নাম আপনি এখানে অবশ্যই দেবেন। পিতার নাম ধরুন কোনো একটা ব্যক্তির, ধরুন এখানে সঞ্জয় কুমার মণ্ডল, তো সেখানে আপনি হচ্ছে সঞ্জয় কুমার মণ্ডলের নাম এখানে দেবেন। এরপরে কি আছে, তার এপিক নাম্বার যদি থাকে লেখা আছে। কিছু ক্ষেত্রে আপনার পুরনো ভোটারদের লিস্টে দেখা যাচ্ছে যে এপিক নাম্বারটা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি প্রোভাইড করবেন না, কিন্তু যদি থাকে অবশ্যই এখানে দেবেন। তারপরে আছে মায়ের নাম। তো মায়ের নাম আপনি এইভাবে এখানে দিয়ে দেবেন। তো এখানে হচ্ছে আপনার মায়ের নাম হিসাবে আপনি এখানে দিতেই পারেন শতরূপা মণ্ডল। তো এইভাবে আপনি এখানে নাম ফিল আপ করতে পারেন। এটা হচ্ছে মায়ের নাম। তারপরে মায়ের এপিক নাম্বার, এখানে আপনি দেবেন মায়ের এপিক নাম্বার, এটাও ক্ষেত্রেও লেখা আছে যদি থাকে। তো সম্পূর্ণ ডিটেলস ভিডিও হচ্ছে, আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখুন এখানে কিভাবে ফিল আপ করা হচ্ছে। দেখুন এখানে মায়ের এপিক নাম্বার, সেই মায়ের এপিক নাম্বার দেবেন। এরপরে যদি লেখা আছে, এবার এপিক নাম্বার যদি মায়ের না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, তবে মায়ের এপিক নাম্বার অবশ্যই 2025 লিস্টে আপনার কাছে আছে সেটা দিয়ে দেবেন। যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আছে আপনার স্বামী ও স্ত্রীর নাম, যদি থাকে তাহলে আপনি স্বামী ও স্ত্রীর নাম দেবেন এবং তার এপিক নম্বর যেটা আছে সেটা আপনি এখানে প্রোভাইড করবেন। এরপরে যে পোর্শনটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন এই আপনার এনুমারেশন ফর্ম ফিল আপের, যেটা আছে আপনার সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। তো এখানে আপনি কি বিবরণ দেবেন, যদি দেখা যায় যে আপনার 2002-এর লিস্টে নাম আছে এবং 2025-এর লিস্টে তো নাম থাকবেই, কারণ 2025-এর লিস্টের সাথেই আপনি লিঙ্ক করছেন। তো ডিরেক্ট যদি লিঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এসআইআরের যে 2002 সালে যে এসআইআর হয়েছিল তার ডিটেলস এখানে প্রোভাইড করবেন। তো আপনি হচ্ছে এখানে ceo.westbengal.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের স্কুল সার্চ করে আপনারা পেয়ে যাবেন যে 2002 লিস্টে এই জিনিসগুলো কি কি ছিল। তো প্রথম জিনিস সেটা আছে আপনার হচ্ছে নির্বাচকের নাম। তো আপনার নাম এখানে দেবেন। এরপরে আপনার এপিক নম্বর একই রকমভাবে যদি থাকে তবে, যদি না থাকে তাহলে দেওয়ার কিছু দরকার নেই, জায়গাটা ফাঁকা রাখবেন। এরপরে আপনার আত্মীয়র নাম সেই সময় যিনি ছিলেন, সেটা পিতা হতে পারে, মাতা হতে পারে বা আপনার স্বামী হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি এই জায়গায় সেই জিনিসটা লিখবেন। এরপরে আসছে কি সম্পর্ক। তো এই আত্মীয়ের সাথে আপনার যে সম্পর্ক সেই সম্পর্কটা এখানে আপনি লিখবেন। তারপরে আপনার জেলা, যে জেলায় আপনি বসবাস করতেন সেই জেলার নাম লিখবেন এবং রাজ্যের নাম, যে রাজ্যে আপনি বসবাস করতেন সেই রাজ্যের নাম। এরপরে কি আসছে, এরপরে আপনার আসছে বিধানসভা ক্ষেত্রের নাম। আপনি যে বিধানসভা ক্ষেত্রের আন্ডারে বসবাস করতেন সেই বিধানসভা ক্ষেত্রের নাম এখানে দেবেন। এগুলো প্রত্যেকটা জিনিসই আপনি দেবেন। 2002-এর লিস্টে থাকা যে ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো এখানে আপনি দেবেন। এরপরে কি আসছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। তো বিধানসভা ক্ষেত্রের নাম্বার ধরুন সাপোজ সোনারপুর উত্তরের আপনার 109, তো সেই সময় 109 ছিল, তো সেক্ষেত্রে এই 109 এবং এখনকার যে আপনার হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার সেটা সম্পূর্ণ ডিফারেন্ট হতেই পারে, কারণ বিভিন্ন রকমভাবে সেটা বদলায়। তো সেক্ষেত্রে তখন যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার ছিল সেটা আপনি দেবেন। এরপরে দেবেন অংশ নম্বর। আপনি যে স্কুলে ভোট দিতেন সেই স্কুলের একটা অংশ নম্বর আছে, সেটা আপনি এখানে প্রোভাইড করবেন। তারপরে আপনার ক্রমিক সংখ্যা, সেই সময় আপনার ভোটার লিস্টে যে ক্রমিক সংখ্যা ছিল সেই 2002-এর লিস্টের থেকে আপনি ক্রমিক সংখ্যাটা পাবেন সেটা এখানে প্রোভাইড করবেন। তো এই পোর্শনটা হচ্ছে আপনার যদি 2002-এর লিস্টেও নাম থাকে এবং 2025-এর লিস্টে নাম থাকে তাহলেই এই জিনিসটা, এই পোর্শনটা আপনি 2025-এর ফর্ম হিসেবে ফিল আপ করবেন এবং এই জিনিসটা আপনার হচ্ছে 2002-এর রেসপেক্টে ফিল আপ করবেন। এরপরে কি আছে, এরপরে আর লেখা আছে আত্মীয়র বিবরণ বা নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। এটা হচ্ছে আত্মীয়র বিবরণ। তো আপনি যদি ডিরেক্ট লিঙ্ক থাকেন 2002-এর সাথে 2025-এর, তাহলে এই কলমটা আপনার ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এখানে ফিল আপ করবে কারা, যাদের দেখুন 2025-এ নাম আছে কিন্তু 2002-এর লিস্টে নাম নেই,
তাহলে সেক্ষেত্রে তিনি কোনো একটা ব্যক্তির ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার বাবা মা ঠাকুরদা ঠাকুমা এদেরই ডকুমেন্টসগুলো সে এখানে সাবমিট করবে বা বিবরণগুলো এখানে সাবমিট করবে। তো প্রথম জিনিস কি আছে, নাম, আপনার আত্মীয়ের নাম। ধরুন সঞ্জয় কুমার মণ্ডল আপনার বাবা, নির্বাচক আপনি সঞ্জয় কুমার মণ্ডল আপনার বাবা, তাহলে এখানে আপনি সঞ্জয় কুমার মণ্ডল এখানে দেবেন। এখানে কি কি নাম আপনি দিতে পারেন, এখানে আপনার মায়ের নাম দিতে পারেন, এখানে আপনার ঠাকুমার নাম দিতে পারেন এবং ঠাকুরদার নাম দিতে পারেন। এরপরে আছে এপিক নম্বর। তো যে নামটা লিখলাম তার যে এপিক নম্বর আছে সেটা আপনি এখানে প্রোভাইড করবেন, যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন। এরপরে আত্মীয়ের নাম, আত্মীয়ের নাম হিসাবে আপনি কি দেবেন, সঞ্জয়, ধরুন এই যে সঞ্জয় কুমার মণ্ডল মানে আপনার বাবার যে এপিক নাম্বার যেটা আপনি লিঙ্ক করাচ্ছেন সেইখানে আত্মীয়ের সম্পর্কে যে নামটি ছিল সেই নামটি এখানে আপনি দেবেন। এবং এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট সম্পর্ক, যেটা নিয়ে সবার সমস্যা, যে এই নামটা আমরা আত্মীয়ের নামের সাথে লিঙ্ক করাবো নাকি এই সম্পর্কটা আমি আমার সাথে আমার যে এখানে যে নামটা প্রোভাইড করলাম তার সাথে আমি লিঙ্ক করাবো। তাহলে সেক্ষেত্রে এই সম্পর্ক রিলেশনশিপটা এটা আপনার বাবা এবং আপনার সাথে লিঙ্কেজ। তো এখানে আপনি পিতা হিসেবে লিখবেন, এখানে কোনোভাবে আপনার আত্মীয়ের নাম এবং আপনার বাবার নাম এর আত্মীয়তার সম্পর্কটা এখানে লেখার কোনো প্রয়োজন নেই। আপনার সাথে আপনার যে আত্মীয়র বিবরণ দিচ্ছেন তার সম্পর্কটা এখানে লিখবেন। এরপরে আসছে জেলা, আপনি যে জেলাতে বাস করতেন বা আপনার বাবা যে জেলাতে বাস করতো সেটা এখানে লিখবেন, যে রাজ্যে থাকতো সেখানে লিখবেন, যে বিধানসভা ক্ষেত্রের আন্ডারে থাকতেন সেখানে লিখবেন। এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, সেখানকার অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, এটা সম্পূর্ণ আপনার যে আত্মীয় আছেন বাবা মা অথবা ঠাকুমা অথবা ঠাকুরদা তারই ডিটেলস এই পোর্শনে দেবেন। আর 2002 এর লিস্টে যেটা থাকছে সেটা আপনি এটা ফিল আপ করবেন না। তো হয়ে গেল এই পোর্শনটা, আমি পুরোপুরিভাবে আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝালাম, আপনারা আশা করি উপকৃত হবেন। এরপরে যে কলমগুলো আছে সেই কলমগুলো আপনাদেরকে অবশ্যই পড়ে নেওয়া উচিত। এখানে যেটা লেখা আছে নাম্বার 1, যেখানে লেখা আছে উপরে উল্লিখিত নির্বাচক আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, তাহলে সেটা আপনি একটা ডিক্লারেশন দিচ্ছেন, আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উপরে উল্লিখিত নামটি আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা সংশোধনী নির্বাচন এলাকার অন্তর্ভুক্ত নয়। কারণ আপনি বলতেই চাচ্ছেন যে আপনি একটা জায়গারই বাসিন্দা, অন্য জায়গায় আপনার কোনো রকম ভোটার কার্ড বা ভোটার লিস্টে কোনো নাম নেই। তো আপনি যখনই আপনার এরকম হতেই পারে যে আপনার এখানে নাম আছে অন্য কোথাও নাম আছে, সেটা এমন কোনো ক্রাইম নয়, কিন্তু আপনি যখন এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন তখন যে কোনো একটা জায়গার এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন। দুটো জায়গায় করলে সেক্ষেত্রে শাস্তিযোগ্য হিসাবে এখানে কিছু লেখা আছে, সেটা দেখুন। আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা মিথ্যা, যা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না, তা 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা 1950-এর 43 অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। মানে আপনি ডিক্লারেশন করছেন যে আপনি যদি কোনো রকমভাবে দুবার ফর্ম ফিল আপ করেন তাহলে আপনি এই শাস্তিগুলো পেতে পারেন। এর পরবর্তীকালেই আপনি এখানে সই করবেন এবং অথবা আপনি যদি সই না করতে পারেন তাহলে সেক্ষেত্রে বাম হাতের বৃদ্ধাঙ্গ পৃষ্ঠে ছাপ দেবেন। এবার এখানে কারা কারা, যদি দেখা যায় যে এনুমারেশন ফর্ম আপনাদেরকে বিএলও এসে দিয়ে গেল কিন্তু আপনারা কি আপনি অ্যাভেলেবেল নন, আপনি কোনো একটা জায়গায় কাজের সূত্রে বাইরে গেছেন, সেক্ষেত্রে কে ফিল আপ করবে, সেখানে পরিবারের যে কোনো সদস্য, সাবালক সদস্য স্বাক্ষর এখানে দিয়ে সেই কাগজটা আপনার বিএলওর কাছে জমা দিতে পারবেন। এরপরে কি করবে, বিএলওর এর অঙ্গীকারপত্র, সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণগুলো বা যাচাই করে দেখে নিয়েছি। তো এই জিনিসগুলো বিএলও যাচাই করে নিয়ে তার স্বাক্ষর দিয়ে সিল দিয়ে সে একটা ফর্ম নেবে এবং একটা ফর্ম আপনাকে রিসিপ্ট হিসেবে ফেরত দেবে। আশা করি এই ভিডিওটাতে দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অন্যদেরকে উপকৃত করুন, ভিডিওটিকে শেয়ার করে লাইক করে এবং আমাকেও সুবিধা দিন এই বিষয়টা সবার মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার।